তুমি পর্ব -18 লেখক _আকাশ_মাহমুদ। আকাশ আর তনু 3:30 নাগাদ জনে মিলে বিয়ের শপিং এর জন্য বেরিয়ে পড়ে। তনুর গাড়ি করেই জনে শপিং এর জন্য যাচ্ছে। আকাশ তনুর পাশের সিটে বসে আছে, আর তনু গাড়ি ড্রাইভ করছে। কিছুক্ষণ পর তনু একটা নামি দামি শপিং মলের সামনে গিয়ে গাড়ি থামায়। আকাশের ভিতরে খচমচ করছে শপিং মল দেখা মাত্রই, কারণ শপিং নিয়ে আকাশেরও কিছু পরিকল্পনা আছে। যদি কোনো কারণবশত জিনিসপত্রের দাম বেশি হয়, তাহলে আকাশ কুলিয়ে উঠতে পারবে না। এছাড়া সচরাচর শপিং মলগুলোতে জিনিসপত্রের দাম একটু বেশিই হয়। ভয় হচ্ছে আকাশের, তবে সেটা তনুর সামনে প্রকাশ না করে তনুর সাথে শপিং মলের ভিতরে চলে যায়। তনু আকাশের হাত ধরে আকাশকে শপিং মলের ভিতরে নিয়ে যায়। আকাশ ভিতরে প্রচণ্ড নার্ভাস, তবে তনুকে সেটা কোনোভাবে বুঝতে দিচ্ছে না সে। তনু শপিং মলে ঢোকার পর একটা দোকানে গিয়ে আকাশের জন্য বেশ নামি দামি ব্র্যান্ডের একটা খয়েরি রঙের শার্ট পছন্দ করে। আকাশ কিছুই বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। তনু শার্টটা নিয়ে আকাশের শরীরের সাথে মাপ দিয়ে আকাশকে বলে, সাইজ তো একদম ঠিকঠাক লাগছে। তবুও আকাশ, তুমি একটু ট্রায়াল রুমে গিয়ে শার্টটা গায়ে দিয়ে দেখে আসো তো সব কিছু বরাবর আছে কিনা। আচ্ছা। আকাশ শার্টটা নিয়ে ট্রায়াল রুমে চলে যায় শার্টের ট্রায়াল দিতে। কিছুক্ষণ পর ট্রায়াল রুম থেকে ফিরে এসে তনুকে বলে, হ্যাঁ তনু, সব ঠিকঠাক আছে। যাক, তাহলে আমার মেজারমেন্ট একদম ঠিকঠাক ছিল। আচ্ছা, এবার তুমি নিজে আরো কিছু শার্ট আর প্যান্ট পছন্দ করো। কেন, এতগুলো শার্ট আর প্যান্ট দিয়ে কি করব? আমি আর একটা প্যান্ট নিলেই আমার হয়ে যাবে। এই যে কথা কম বলে, আমি যেটা বলি সেটা শুনো, কারণ আগামীতে জামাকাপড়গুলো লাগবে। এক স্যুট জামাকাপড় দিয়ে আর কয়দিন চলবে? যাও গিয়ে আরো কয়েকটা শার্ট দেখো, সেই সঙ্গে প্যান্টও। আচ্ছা। বেচারা আকাশ আর কোনো কথা বলে না। তনুর কথা মতন বাধ্য হয়ে আরো 2টা শার্ট আর 2টা প্যান্ট পছন্দ করে নেয়। আকাশ বাকি জিনিসগুলো পছন্দ করতে করতে তনু আকাশের জন্য পছন্দ করে একটা পাঞ্জাবি কিনে ফেলে। আকাশের কেনাকাটা কমপ্লিট, এবার তনুর কেনার পালা। তনু আর আকাশ যেই দোকানে কেনাকাটার জন্য ঢুকেছে তাদের দুটো দোকান, একটা লেডিস আরেক জেন্টস। দুটো দোকান এই সামনাসামনি। এক দোকান থেকে আরেক দোকানের সবকিছু দেখা যায়। তনু দোকানদারকে আকাশের জিনিসপত্রগুলো প্যাকিং করতে বলে, আকাশকে নিয়ে সামনের দোকানটাতে চলে যায় নিজের জন্য কেনাকাটা করতে। সামনের দোকানে গিয়ে বহু ঘাটাঘাটি করে তনু নিজের জন্য শুধু একটা ড্রেস পছন্দ করে। দোকানদার ড্রেসটা তনুকে প্যাক করে দেয়, আর সঙ্গে একটা রিসিপ্ট দিয়ে বলে, ম্যাডাম, বড় ভাইয়ার দোকান থেকে কিছু কেনাকাটা করেছেন দেখলাম, আপনি এই ড্রেসটার টাকা একসাথে বড় ভাইয়ার কাছেই দিয়ে দিয়েন। জি ঠিক আছে। এই আকাশ, চলো। তনুর শুধু একটা ড্রেস কেনায় আকাশের জিনিসটা ভালো লাগে না। তনুকে আপত্তি জানিয়ে বলে, এই তনু, এটা কি হলো? তুমি আমাকে এক গাদা কিনে দিয়ে নিজের জন্য শুধু একটা ড্রেস কিনলে মাত্র। আরে সমস্যা নেই, আমার বাসায় অনেক জামাকাপড় রয়েছে নতুন নতুন, তাই একটা ড্রেস কিনেছি। না, এটা তো হতে পারে না। এই যে দোকানদার ভাইয়া, আপনি ওই শাড়িটা দেখান তো। আরে আকাশ, লাগবে না, একদম চুপ থাকো। আমার বেশ পছন্দ হয়েছে ওই শাড়িটা। আমি কিছুক্ষণ ধরেই ভাবছিলাম শাড়িটা তোমাকে নিতে বলবো। দোকানদার ভাইয়া, আপনি শাড়িটা দেখান। জি ভাইয়া, দেখাচ্ছি। দোকানদার আকাশের কথা মতন শাড়িটা নামিয়ে দেখায়। আকাশ শাড়িটা নিয়ে তনুর গায়ে কেমন মানাবে সেটা চেক করে। শাড়িটা বেশ মানিয়েছে তনুকে। আকাশ কোনো কিছু না ভেবে শাড়িটা নিয়ে নেয়। বাজেটের কথা আপাতত আকাশ মাথা থেকে সরিয়ে ফেলে, আগের নেওয়ার আছে নিয়েছে। পরে যা হবে সেটা না হয় পরেই দেখা যাবে। আকাশের পছন্দ করা শাড়িটা দোকানদার আলাদাভাবে প্যাক করে দিয়ে আবারও একটা রিসিপ্ট দেয়। শাড়ি আর জামাটা নিয়ে তনু আর আকাশ আগের দোকানে চলে আসে। আগের দোকানদার সমস্ত কাপড় চোপড়ের হিসাব করে তনু আর আকাশকে জানায় ইন টোটাল সব মিলে 22,300 টাকা এসেছে। দোকানদারের কথা শুনে আকাশের চোখ মুখ কালো হয়ে যায়, কারণ তার বাজেট ছিল 20,000 টাকা, কিন্তু সেটা ছাড়িয়ে গেছে। কোনো কিছু না ভেবে দোকানদারকে বলে, ভাইয়া, আমার এতগুলো শার্ট প্যান্টের দরকার নেই। বাসায় এমনিতেও আমার কয়েক জোড়া নতুন শার্ট আর প্যান্ট রয়েছে, আমার সেগুলায় এখনো পরা হয়নি। আপনি আমার একটা শার্ট আর একটা প্যান্ট কমিয়ে রাখুন, তারপর দেখুন কত আসছে বিল। আরে ভাইয়া, পছন্দ করে যেহেতু নিয়েছেন, কমিয়ে না রাখাটাই ভালো। আর আমি ডিসকাউন্ট ছাড়া আপনাকে বলেছি।
তবে ডিসকাউন্ট সহ আপনার বিল হচ্ছে 19,500 টাকা। আকাশের মন খুশি হয়ে যায় দোকানদারের কথা শুনে। চোখে মুখে খুশি নিয়ে দোকানদারকে বলে, ঠিক আছে ভাইয়া, তাহলে সবগুলোই দিন। দোকানদার আকাশের কথা মতন সবগুলো জিনিস আকাশদেরকে দিয়ে সবকিছুর একটা ক্যাশ মেমো দেয়। আকাশ ক্যাশ মেমো আর সবকিছু বুঝে নিয়ে পকেট থেকে মানিব্যাগ বের করে তার মধ্যে থাকা 20,000 টাকা বের করে এগিয়ে দেয়। তনু পুরো আশ্চর্য হয়ে যায় আকাশের আচরণে। শপিংয়ের টাকা আকাশ দিচ্ছে সেটা তনু বিশ্বাসই করতে পারছে না। সব কিছু কেমন যেন লাগছে তনুর। আকাশ দোকানদারকে টাকাটা দেওয়ার আগেই তনু আকাশকে থামিয়ে দিয়ে আশ্চর্য হয়ে বলে, এই তুমি এটা কি করছো? আর এত টাকা কোথায় পেয়েছো তুমি? আর এহ কিছুই না, প্রিয় মানুষের জন্য নিজের সাধ্য মতন কিছু করার চেষ্টা করছি। আর টাকাটা কোথায় পেয়েছি সেটা না হয় পরে এক সময় বলবো। এখন আগে বিলটা দিয়ে নেই। না, তুমি বিল দিবে না। টাকাটা তুমিও নিজের কাছে রাখো। আমি বিল দিচ্ছি। কোনো এভাবে আমাকে আটকেও না। আমারও কিছু দায়দায়িত্ব আছে। যেই মানুষটাকে আমি ভালোবাসি তার জন্য অল্প সংখ্যক টাকা খরচ করতে না পারলে কিভাবে কি? তুমি পরে কখনো দিও। এবার টাকাটা আমি দিচ্ছি। আকাশের জোড়াজুড়ির কাছে তনু হার মানে। আকাশ সমস্ত বিল পরিশোধ করে তনুকে নিয়ে দোকান থেকে বেরিয়ে আসে। কোনোও কম নয়। দোকানটা থেকে বের হওয়ার পর আকাশকে একটা জুতার দোকানে নিয়ে গিয়ে ভালো মানের এক জোড়া জুতা কিনে দেয়। আর জুতার টাকাটা তনু নিজেই দেয়। অবশ্য আকাশ এখানে কোনো জোড়াজুড়ি করে না। কারণ আকাশের পকেট আর বেশি টাকা নেই। সে চাইলেও জোড়াজুড়ি করে বিল দিতে পারবে না। সেজন্য নীরব হয়ে থাকে। জুতা কেনার পর তনু আকাশকে নিয়ে শপিং মলের ভিতরে থাকা একটু রেস্টুরেন্টে যায়। এরপর জনে কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসে। দেখতে দেখতে বৃহস্পতিবার চলে আসে। বৃহস্পতিবার দিন সকাল বেলায় আকাশ তনুর পছন্দ করে দেওয়া খয়েরি রঙের শার্ট আর প্যান্ট পরে ভালোভাবে রেডি হয়ে নেয় অফিসে যাওয়ার জন্য। আজ সকল মানুষ জানতে পাবে তনু আকাশের স্ত্রী। খুশিতে আত্মহারা আকাশ। রেডি হয়ে অফিসে যাওয়ার কিছুক্ষণ পূর্বে তনুকে ফোন করে আকাশ। তনুও রেডি হচ্ছিল। আকাশের ফোন পেয়ে রেডি হওয়া থামিয়ে ফোন রিসিভ করে। তনু ফোন রিসিভ করার পর আকাশ তনুকে বলে, তনু আমার পছন্দ করে কিনে দেওয়া শাড়িটা পরে এসো কিন্তু। আরে আমি ওটাই পরছিলাম। ঠিক আছে তাহলে। আর শুনো, জলদি চলে এসো। আমি কিছু সময়ের মধ্যেই রওনা হচ্ছি। আচ্ছা ঠিক আছে। এবার ফোন রাখলাম। আমিও রেডি হয়ে জলদি চলে আসব। আচ্ছা। আকাশ ফোন রেখে দিয়ে প্রথমে মা অয়ের কাছে গিয়ে মা অয়ের পা ধরে সালাম করে। এরপর বাসা থেকে বেরিয়ে একটা রিকশা নিয়ে অফিসে চলে যায়। অফিসে বেশ জোরদার আয়োজন চলছে। অফিসের ছাদে রান্নাবান্না হচ্ছে। নিচে সবাই ডেকোরেশন করছে। তবে কেউ জানে না আয়োজনটা কি উপলক্ষে। তনু সবার জন্য বিষয়টা সারপ্রাইজ রেখেছে। আজ দুপুরে খাওয়া দাওয়ার পর তনু সবাইকে সারপ্রাইজটা দিবে। আয়োজনের উদ্দেশ্যটা বলবে। আর সেই সঙ্গে আকাশকেও নতুনভাবে সবার সাথে পরিচয় করিয়ে দিবে। তবে ম্যানেজার খালেক সাহেব কিছুটা আন্দাজ করতে পারে কি কারণে এই আয়োজন, কিন্তু ম্যানেজার এবারও বিষয়টা কারোর সাথে শেয়ার করে না। কারণ দুপুরের পর তো সবাই এমনিতেই আয়োজনের আসল উদ্দেশ্যটা জানতে পারবে। তাই চুপচাপ সবার সাথে মিলে কাজকর্ম করতে থাকে। অফিসটা সুন্দরভাবে ডেকোরেশন করছে সবাই মিলে। আকাশ অফিসে পৌঁছানোর পর সে নিজেও সবার সাথে কাজে যোগদান করে। তবে ম্যানেজার আকাশকে বারণ করে না করার জন্য। আর বলে সবটা ওনারাই সামলে নিবে। আকাশ বুঝে যায় ম্যানেজার কেন বারণ করেছে। মুখের কোণে হাসি টেনে বলে, খালেক সাহেব সমস্যা নেই, কাজ করা স্বাস্থ্যের জন্য ভালো। আর তাছাড়া আমি কাজ করলে কোনো জাতপাত নষ্ট হবে না। ম্যানেজার খালেক সাহেব আকাশকে আর কিছু বলে না। আকাশ সবার সাথে মিলেমিশে কাজ করতে থাকে। কিছুক্ষণ পর তনু সেজেগুজে আকাশের পছন্দ করা শাড়িটা পরে অফিসে আসে। সবাই তনুকে দেখে অবাক। কারণ এই প্রথমবার তনুর শাড়ি পরে অফিসে এসেছে। সবার মনে একই প্রশ্ন জাগে তনুর শাড়ি পরায়। কিন্তু কেউ কিছু বলতে পারছে না। কারণ যতই হোক তনু সবার বশ। আর তারা তাদের কর্মচারী। তাই সবাই চুপচাপ করে থাকে। তনু অফিসে এসে নিজের কেবিনে চলে যায়। দেখতে দেখতে একটার আজান হয়। বাবুর্চিদের রান্নার কাজ শেষ। তনুও কেবিন থেকে বেরিয়ে আসে। খাওয়া দাওয়ার পালা শুরু হয়। এমন সময় সোহান অফিসে আসে। সোহানকে দেখা মাত্রই আকাশের রাগ উঠে যায়। আকাশ তনুর কাছে গিয়ে বলে, ওই বদ মাইশটা এখানে কি করছে? আকাশ, আমি ওকে দাওয়াত করেছি। মানে কি? সে এত কিছু করলো?
আর তুমিই তাকে দাওয়াত করেছো, ঘটনাটা বুঝলাম না। আকাশ, চাপ নিও না। আমি ওকে দাওয়াত করেছি শুধুমাত্র দেখানোর জন্য। আমি আজকে সকলের সামনে তোমাকে নিজের স্বামী বলে পরিচয় দিব। আর সোহান সেটা দেখে দেখে চলবে। তনু, এমনটা করা কি বেশি প্রয়োজন ছিল? হুম ছিল, কারণ সে শয়তানি করতে চেয়েছিল তোমার আর আমার সাথে। তাই তাকে ইনভাইট করেছি প্রতিশোধ নেওয়ার জন্য, যাতে করে আমাদের সমস্ত কিছু দেখে তার ভিতরে হিংসায় জ্বলতে থাকে। যাক, যা ইচ্ছে করেছ, তবে দেখো কোনো ঝামেলা যেন সে না করে। আরেহ, আজকে আর কোনো ঝামেলা করতে পারবে না, কারণ অফিসের এতগুলো কর্মচারী রয়েছে, তার উপরে তুমি তো রয়েছই। আশা করি তার আর সাহস হবে না কিছু করার। আকাশ আর কিছু বলে না, তবে মনে মনে সোহানকে নিয়ে সে একটু দোটানায় ভুগছে, কারণ শয়তান বলতেই সুযোগ পেলে সে মানুষের ঘাড়ে চেপে বসবে। কখন কোন দিকে কি করে তার কোনো ঠিক নেই। একদিকে সোহানকে নিয়ে চিন্তা হচ্ছে, অপরদিকে আর কিছুক্ষণ পর সবার সামনে তনু তাকে নিজের স্বামী বলে পরিচয় করিয়ে দিবে, সেই খুশি। সকলের খাওয়া দাওয়া শেষ হয়। তনুর সকলের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আজকের আয়োজনের উদ্দেশ্য কি সেটা বলার জন্য সবাইকে একসঙ্গে করে বলে। কী কারণে আজকের এই আয়োজন সেটা একটু পরেই বলছি। আগে ছোট্ট একটা কাজ সেরে নেই। তনুর সবাইকে অপেক্ষায় রেখে আকাশের কাছে যায়। আকাশ এক সাইডে করে তনুর থেকে 2-3 হাত দূরত্বে দাঁড়িয়েছিল। তনু আকাশকে পছন্দ করে নিয়ে দেওয়া শার্টের কলারে সে নিজেই খপ করেছে পে ধরে। এরপর আকাশের শার্ট ধরে তাকে সবার সামনে টেনে এনে লাগাতার কষে কয়েকটা থা ওপর মা রে। আকাশ তনুর আচরণে পুরো আশ্চর্য হয়ে যায়। হুট করেই পরিস্থিতির এমন পরিবর্তন দেখে আকাশ হতভম্ব হয়ে তনুর দিকে তাকিয়ে আছে। আকাশের সাথে সাথে অফিসের সকল কর্মচারীও অবাক। কেউ কিছু বুঝে উঠতে পারছে না, বিশেষ করে আকাশ। তনু আকাশকে সকলের সামনে টেনে এনে লাগাতার কষে কয়েকটা থা ওপর মা রার পর সকলকে বলে, আমি জানি আপনাদের সকলের মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আমি আকাশকে কেন মা রলাম। কিন্তু সত্যি জানলে আপনারা নিজেরাও আশ্চর্য হবেন এই শয়তানটা কি করেছে। আপনারা একটু অপেক্ষা করুন বলছি, আগে নিজের বাকি রেশটুকু মিটিয়ে নেই। তনু আকাশকে আরো কয়েকটা থা ওপর মা রে। তনুর আচরণের রীতিমতো সবার আশ্চর্যের সীমা ইতিমধ্যে ছাড়িয়ে গেছে। প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আছে সবাই তনুর দিকে। আর তনু পরবর্তীতে আকাশকে আবারও থা ওপর মে রে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আকাশ গালে হাত চেপে ধরে দাঁড়িয়ে আছে, লজ্জায় মাথা কাটা যাবে মতন অবস্থা। তনুর রেশ মিটিয়ে নিয়ে সবাইকে বলে, এবার সকলেই শুনুন কারণটা বলছি। এই মাসটা আমার অফিসে এসেছে খারাপ উদ্দেশ্য নিয়ে। শুরুতে আমি এই বেয়াদবের উদ্দেশ্য সম্পর্কে জানতে পারিনি, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি এই ছেলের মতলব খারাপ। আমি একজনের সাথে সিরিয়াস একটা রিলেশনে রয়েছি, কিন্তু তারপরেও এই দমাইশ ছেলে আমাকে একটা ফাঁদে ফেলে বিয়ে করেছে। অবশ্য সেই বিয়ের কোনো ভ্যালু নেই, কারণ কোর্টের একটা কাগজে সে আমার থেকে চালাকি করে সিগনেচার নিয়েছে। আর তাছাড়া সেই কাগজটা আমি কৌশলে জব্দ করে নিয়ে ছিঁড়ে ফেলেছি। কিন্তু এই ছেলের উদ্দেশ্য ছিল সে আমাকে কৌশল করে বিয়ে করবে, যাতে করে সে আমার সমস্ত সম্পত্তি ভোগ করতে পারে। কিন্তু পরবর্তীতে আমি তার উদ্দেশ্য জানতে পেরে চালাকি করে আমার সিগনেচার করা কাগজটা নিজের আয়ত্তে করে নিয়ে নষ্ট করে ফেলেছি, যাতে সে আমার কোনো ক্ষতি করতে না পারে। আর আজকের আয়োজনের আসল উদ্দেশ্য হলো এই ছেলের ইতিহাস সম্পর্কে সবাইকে জানানো। এছাড়া আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হলো আগামীকাল আমি বিয়ে করতে যাচ্ছি, যেটার অগ্রিম দাওয়াত আপনাদের খাইয়ে দিলাম। আমার ধুমধাম করে বিয়ে করার কোনো ইচ্ছে নেই, কিন্তু আপনাদের একটা হক আছে, তাই আজকে অগ্রিম আয়োজন করলাম। আর আমি যাকে বিয়ে করব তার সাথে সকলের একবার পরিচয় করিয়ে দেই। এই সোহান, এদিকে আসো। আকাশ লজ্জায় কিছুটা দূরে সরে দাঁড়ায়। সোহান তনুর কথা মতন কর্মচারীদের মধ্যে থেকে গিয়ে তনুর পাশে দাঁড়ায়। আর তনুর সকলের সামনে সোহানকে পরিচয় করিয়ে দেয় এবং আগামীকাল তনু আর সোহান বিয়ে করতে যাচ্ছে সেই বিষয়ে ঘোষণা করে। কিছুটা দূরে দাঁড়িয়ে আছে আকাশ। ভিতরটা জলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে আকাশের তনুর সমস্ত কথা শুনে। একটু আগে একগাদা মিথ্যা দোষ তনু আকাশের উপরে চাপিয়ে দিয়েছে, যেটার একটাও সে করেনি। উল্টো তনু নিজেই সব করেছিল। আকাশ যেদিন জয়েনিংয়ের জন্য আসে সেদিন তনুই তাকে ফোর্স করে বিয়ে করছে। আর আজ তনু তাকেই উল্টো অপবাদ দিয়ে সবার চোখে আসামি বানিয়ে দিয়েছে।
আকাশ কখনোই এমনটা আশা করেনি তনুর থেকে। মন থেকে সত্যিই সে তনুকে অনেক বেশি ভালোবাসত। কিন্তু তনু শেষমেশ তার সাথেই চোখ উল্টে নিল। আকাশের কেমন যেন কোনো কিছুই বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে সে যেন কোনো দুঃস্বপ্ন দেখছে। তনু আর শোভানের দিকে ফেলফেল করে তাকিয়ে আছে আকাশ। ভিতরে ভিতরে প্রচণ্ড আফসোস হচ্ছে। হওয়ার কথা ছিল কি, আর হলো কি? ভালোবাসার পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে সেটা আকাশ আজ বাস্তবে দাঁড়িয়ে নিজের চোখে দেখেছে। পুরো অফিসের সবাই আকাশের দিকে ঘৃণার নজরে তাকিয়ে আছে। দু চারটে খুন করে কাঠগড়ায় দাঁড়ানো আসামির মতন দাঁড়িয়ে আছে আকাশ। সে আজ কিছু না করেও আসামি। তনু সোহানকে ডেকে নিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। সোহানের চোখে মুখে হাসি। আর আকাশ কষ্টের ঠিকাদারি নিয়েছে। তনু সোহানকে পরিচয় করিয়ে দিয়ে আকাশের কাছে যায়। গলার আওয়াজ ছোট করে আকাশ আর সে ছাড়া কেউ শুনতে না পায় মতন করে বলে, কিরে, কেমন ফিলিংস হচ্ছে তোর? আজকের দিনটার জন্য বহুদিন ধরে অপেক্ষা করেছিলাম। কি ভেবেছিস তুই আমাকে বারবার অপমান করবি আর আমি তোকে ছেড়ে দিব? না রে, আমি এতটা দয়ালু নই। আমি সেই তনু, যে কারোর দেওয়া কষ্টের কথা ভুলি না। কেউ আমায় একবার কষ্ট দিলে আমি তাকে সেটা সুদে আসলে 10 বার ফিরিয়ে দেই। তবে তোর ভাগ্যটা ভালো ছিল। তুই আমায় 5 বছর আগে অপমান করেছিস। তোদের জন্য আমার বাবা মা রাগিয়েছে। কিন্তু আমি তোর বেলায় সেটা ভুলে গিয়েছিলাম। তবে তুই পরের বার আবারও একই কাজটা করলি, আমায় পার্টিতে অপমান করে। আর সেদিন আমি ঠিক করে নিয়েছি তোর উপরে অতীত এবং বর্তমানের সমস্ত প্রতিশোধ নিব। সেই কারণে আমি তোর সাথে অতিরিক্ত ভালোবাসার নাটক শুরু করেছিলাম। অবশ্য আমিও তোকে ভালোবাসতাম। কিন্তু তোর কারণে অপমানিত হওয়ার পর সমস্ত ভালোবাসা ঘৃণায় পরিণত হয়ে গিয়েছে। এছাড়া যদিও তুই আসাদ সাহেবের সাথে কথা বলে সব ঠিক করেছিস, কিন্তু আমি তনুর যেটা একবার করব ভাবি, সেটা করেই ছাড়ি। আর তোর কারণেই আমি বাধ্য হয়ে শোভানের সাথে সম্পর্কে করেছি। না হয়তো আজ আমি তোর থাকতাম। যে নারী অসম্ভব ভালোবাসতে জানে, সে ঘৃণাও করতে জানে। তুই সেদিন ওই রকমটা না করলে আজ তোর এই দুঃসময় দেখতে হতো না। একে একে বেশ কয়েকবার তুই আমাকে ঘাত করেছিস। আজ সেসব তোকে ফিরিয়ে দেওয়ার পালা। আমার বাবা মা রাগিয়েছে, কিন্তু তোরা কেউ সাহায্য করিসনি। তোরা যদি আমার বাবার সাহায্য করতি তাহলে আজও আমার বাবা জীবিত থাকত। বাবার দুঃসময় আশায় তোরা সব কয়টা সাইড কেটে পড়েছিস। তার উপরে টাকার কারণে আমায় তুই অপমান করেছিস। কি যেন বলেছিলি তখন? আমি তোর যোগ্য না। আমার মতন অনেক মেয়ে দৈনিক তোর পিছনে ঘুরে। আজ দেখ তোকে কার যোগ্য না। তুই আমাকে গত 5 বছর আগে তুচ্ছ, অকিচিত, নিষ্ফলা ভেবেছিস। আজ দেখ আমার আশেপাশে আসার ও যোগ্যতা তোর নেই। তার উপরে আবার আমাকে এই পার্টিতে অপমান করা। হ্যাঁ, দেখ এখন কেমন লাগে। সেদিন যখন সোহান অফিসে এসেছিল, তার একদিন পর আমি শোভানের সাথে মিলে সব প্ল্যান করি। তোকে সোহান রাস্তার মাঝে আটকেছিল, এটাও আমাদের একটা প্ল্যানের অংশ ছিল। আমাদের ইচ্ছে ছিল তোকে কষিয়ে একটা ইট দেওয়া। কিন্তু তুই সেদিন বেঁচে গেছিস পিস্তলের কারণে। আর আমাদের প্ল্যান বৃথা যায়। তারপর আবার নতুন করে প্ল্যান সাজায় আজকের জন্য। এত টাকা পয়সা নষ্ট করেছি শুধু তোকে অপমান অপদস্থ করার জন্য। তুই আমাকে ভরা মজলিসের সামনে অপমান করেছিস। তাই আমি ঠিক করেছিলাম তোকেও একটা আয়োজন করে সেখানে ইচ্ছে মতন অপমান করব। যেটা তোকে আজ করলাম। আকাশের চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করে তনুর কথায়। যাকে সে সবটুকু দিয়ে ভালোবেসেছে সেই তনু তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য ভালোবাসা নামক জঘন্য একটা নাটক করেছে। দুই গাল লাল হয়ে গিয়েছে আকাশের। তনুর ওপরের কারণে ভীষণ কষ্ট হচ্ছে আকাশের। টলমল করে চোখের পানি পড়ছে। কি পরিমাণ কষ্ট হচ্ছে আকাশের ভিতরে তা কারোর পক্ষে অনুমান করা অসম্ভব। তনুর দিকে ফেলফেল করে তাকিয়ে আকাশ ভাবে, আমি বরাবরের মতোই হতভাগা। আমার দুঃখগুলো একটা গ্লাসে রাখি, গ্লাস গলে যায়। একটা কাঠের পাত্রে রাখি, তাতে আগুন ধরে যায়। একজন ঘৃণিত লোকের চুল্লিতে রাখি, তৎক্ষণাৎ সে রাত যায়। একটা উন্মুক্ত আগ্নেয়গিরির মুখের মধ্যে পুড়ে দেই, কিন্তু ওরা শূন্যপথে উত্তপ্ত লাভা হয়ে উড়ে যায়। আমার দুঃখগুলো কারোর সাথে ভাগাভাগি করার চেষ্টা করি, সে আমার মজা উড়িয়ে চলে যায়। আমি আমার দুঃখগুলো কোনো আলোকিত সমাজে রাখি, সেই সমাজে বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। আমার দুঃখগুলো আমি পুনরায় আবার নিজের ভিতরে ফিরিয়ে আনি, সেই দুঃখ আমায় কাঁদিয়ে ছাড়খাড় করে দেয়।
আমি তাকে স্বার্থহীনভাবে ভালোবাসলাম। আর পরিশেষে সে আমার সাথে নৃশংসতা দেখালো। হায় রে দুনিয়া! তনুর দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে মনে মনে আফসোস করছে আকাশ। তনুর বিন্দু পরিমাণ মায়া হচ্ছে না আকাশের চোখের পানি দেখে। উল্টো আরো প্রতিহিংসা দেখিয়ে বলে, আরে হো বাহ, তোর তো দেখছি বেশ লজ্জা। অল্পতেই তোর চোখের পানি বেরিয়ে গেছে। আমি তো ভেবেছিলাম তোর মধ্যে লজ্জাবোধ বলতে কিছুই নেই। কিন্তু এখন দেখছি তোর চোখ দিয়ে পানি পড়ছে। তার মানে একটু হলেও তোর ভিতরে লজ্জা আছে। তবে তোর লজ্জা থাকা আর না থাকা দিয়ে আমার কোনো লাভ নেই। আর তোর চোখের পানি দেখে আমি আর বলছি না। তাই তোর জন্য ভালো হবে বৃথা চোখের পানিগুলো নষ্ট করিস না। কারণ এখন মাত্র একটা ধাপ গিয়েছে। আরেকটা ধাপ এখনো বাকি আছে। সেজন্য বলছি চোখের পানিগুলো আপাতত বাঁচিয়ে রাখো, একটু পর কাজে আসবে। আকাশ তনুর কথা শুনে বুঝে উঠতে পারে না তনু কিসের ধাপের কথা বলছে। ইতিমধ্যেই তনু আকাশকে সজোরে এক ধাক্কা দিয়ে উল্টে মাটিতে ফেলে দেয়। তারপর সে সরে যায়। সোহান এগিয়ে আসে আকাশের কাছে। আকাশ নিজেকে সামলে মাটি থেকে উঠার আগেই আকাশের কলার চেয়ে পেয়ে সোহান। আকাশ পুরোপুরি নিশ্চুপ। সোহান আকাশের কানের দিকে নিজের মুখ কিছুটা এগিয়ে তনুর ন্যায় জন ব্যতীত কেউ না শুনে মতন করে বলে, খুব দেমাগ বেড়েছিলি তোর, তাই না? খুব অহংকার হচ্ছিল তোর তনুকে পেয়ে। দেখ তনু এখন আমার। আগামীকাল আমরা জনে বিয়ে করে সংসার শুরু করব। আগামীকাল সারা জীবনের জন্য তনু আমার হয়ে যাবে। আগামীকাল থেকে তোর তনুর শরীরে আমি স্পর্শ করব। ওর উপরে আগামীকাল থেকে একান্তই শুধু আমার অধিকার থাকবে। আকাশ সোহানের কথা শুনে সোহানের দিকে কিছুটা আক্রোশ নিয়ে তাকায়। সোহান আকাশের তাকানো দেখে আকাশকে বলে, সেদিন পিস্তল নিয়ে বহু বাহাদুরি দেখিয়েছিস, কিন্তু আজ তোর বাহাদুরি আমি ছুটিয়ে দিব। সোহান আকাশের উপরে বসে নৃশংসভাবে আকাশকে মা রতে আরম্ভ করে। কিন্তু আকাশ একটা টু শব্দ ও করে না। চুপচাপ পড়ে পড়ে মা খাচ্ছে। অফিসের সবাই দৃশ্যটা তাকিয়ে তাকিয়ে উপভোগ করছে। কেউ আকাশকে বাঁচাতে আসছে না, কারণ সবার নজরে আকাশ ঘৃণিত। সোহান আকাশকে মা রতে আকাশের নাক মুখ ফাটিয়ে রক্ত বের করে ফেলে। নাক মুখ থেকে অনর্গল রক্ত পড়ছে আকাশের। কেউ কোনো মনুষ্যত্ব দেখাচ্ছে না আকাশের জন্য। সোহানের ভিতরেও কোনো মায়া দয়া কাজ করছে না। সে হার করেই চলেছে আকাশকে। এমন সময় অফিসের ম্যানেজার খালেক সাহেব দৌড়ে আসে আকাশকে বাঁচানোর জন্য। এত সময় বেচারা চাকরি হারানোর ভয়ে চুপচাপ করে থাকলেও এখন আর চুপচাপ করে থাকতে পারে না। সাহস করে আকাশকে বাঁচাতে চলে আসে। কারণ কেউ না জানলেও খালেক সাহেব জানে আকাশ নির্দোষ। কয়েকদিন আগে তনু নিজেই তিনাকে বলেছে আকাশ তার হাজবেন্ড। কিন্তু যদি আকাশ সত্যিই তাকে ফন্দি করে বিয়ে করত, তাহলে তনু তিনাকে কখনোই ওইভাবে বলতো না। মানুষ আপন মানুষকে নিয়েই জোর গলায় বলে। কারোর প্রেসারে পড়ে তনুর মতন ওইরকম নিখুঁতভাবে কথা বলা কারোর পক্ষে অসম্ভব। খালেক সাহেব জোরপূর্বক সোহানকে আকাশের কাছ থেকে টেনে ছাড়িয়ে আকাশকে ধরে মাটি থেকে তোলে। কিন্তু সোহান আবারও তেড়ে যায় আকাশকে মা রার জন্য। খালেক সাহেব আকাশকে ছেড়ে সোহানকে আটকানোর চেষ্টা করে। এই সুযোগে পিছন থেকে আকাশ সামনে এগিয়ে গিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে সোহানকে কষে একটা লাগিয়ে দেয়, যার ফলে সোহান সাথে সাথে ডুলে ভ্রমণ করে মাটিতে পড়ে যায়। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। শুরুর ফার্স্ট ব্র্যাকেট।